আমরা সবাই একা। এই একাকিত্বের মেইন কারণ কিছু কিছু জিনিস আমরা আজকে আলোচনা করব। আমরা সবাই একা কেন আমরা জানার চেষ্টা করি না। একটা মেয়ে বা একটা নারী বা একটা মা একটা পুরুষের কাছ থেকে কি চায়, বা একটা পুরুষ বা একটা স্বামী বা একটা ছেলে একটা মেয়ের কাছ থেকে কি চায়, আমাদের সহজ অ্যান্সার নোংরামো ভাবে তো বলাই যেতে পারে। খুব সহজেই আমরা বলতে পারি টাকা পয়সা চাই আর শারীরিক চাহিদা মেটানো। এটা যেমন প্রয়োজন, কিন্তু এটাই সবকিছু নয়। এটা আমাদেরকে ভাবতে হবে। পরের বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলেই সার্বিক সৌন্দর্য আসবে, সম্পর্কটা সুমধুর হবে। সবার প্রথম একটি নারী একটি পুরুষের মধ্যে খুঁজতে থাকে তার সম্পর্কের সত্যতা কতখানি, সম্পর্কের মধ্যে স্বচ্ছতা কত আছে। আমরা সবাই না এই যে সম্পর্কের মাঝখানে নাটক করতে থাকি। ভেবে দেখুন তো, যখন আমরা প্রেম করি তখন একটা নাটকের মতো করে চলতে থাকে। একটি মেয়ে আসলো, একটি ছেলে আসলো, গল্প করছে, কথা বলছে, হাসছে, রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, গোলাপ দিচ্ছে, ও এটা দিচ্ছে, শুধুমাত্র ভালো কিছুটা সময় কাটছে। নাটক বা সিনেমা তো 2 ঘন্টা বা 3 ঘন্টাতেই শেষ হবে, জীবন তো নাটকে চলে না। আর তার ইম্প্যাক্টটা কিন্তু পরিবারেও এসে পড়ে। আমরা যখন বিবাহিত জীবনযাপন করি তখন বিয়ের প্রথমটা সম্পর্কটার মধ্যে নাটকীয়তাই থাকে। আমরা প্রত্যেকটা নারী চাই কি কি করলে পুরুষের কাছে ভালো থাকা যাবে, আর পুরুষও থাকে যে কি করলে আমি তার কাছে ভালো। সত্যতা, সম্পর্কের মধ্যে যে স্বচ্ছতা, সেটা কিন্তু তখনও হয় না। তাই যেমনই হন না কেন, আপনি যে স্ট্যাটাস লিড করেন না কেন, আপনি যে সম্পর্কে যেভাবে আপনি আপনার স্ত্রীকে পেতে চাইছেন, বা স্ত্রী আপনাকে যেভাবে পেতে চাইছে, আপনারা নিজেরা নিজেদের সাথে একটু আলোচনা করুন, কথা বলুন। তাহলে দেখবেন সম্পর্কের স্বচ্ছতা যত পরিষ্কার হবে, যত সুদৃঢ় হবে, আপনার মানসিক বন্ধনটা তত ভালো হবে। বোঝারই চেষ্টা করে না, হাজবেন্ড ওয়াইফকে বোঝার চেষ্টা করছে না, ওয়াইফ হাজবেন্ডকে বোঝার চেষ্টা করছে না। দেখবেন, আমি একটা সিম্পল এক্সাম্পল দিলে একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সম্পর্কের স্বচ্ছতা বলতে কি বলছেন, এটা আপনাদের কাছে অনেকেরই ক্লিয়ার হয় না। আমি অনেক জায়গায় কথাগুলো বলি। দেখবেন, হাজবেন্ড যখন ডিউটি থেকে আসছে বাড়িতে বিধ্বস্ত অবস্থায়, যেই ঘরে ঢুকছে তখনই তার মাথার মধ্যে একটা কোশ্চেন চলে এলো যে আমার সারাদিনের যা কথা হয়েছে বা যা অভিজ্ঞতা হয়েছে পুরোটা আমি আমার মিসেসকে বলতে পারবো না, আমার কিছুটা বলবো, বাকিটা আমি আমার মধ্যে রাখবো। তার মানে সম্পর্কের মাঝখানে মাথা চলে এলো। স্ত্রীও কিন্তু ঠিক আগের থেকে প্ল্যান করে রাখলো যে ওর বাবা যখন আসবে বা আমার হাজবেন্ড যখন আসবে তখন কিন্তু আমি এই কথাগুলো বলবো, এইগুলো আমি বলবো না। সেও কিন্তু সম্পর্কের মাঝখানে মাথা নিয়ে আসলো। আর যেই সম্পর্কের মাঝখানে না এই মাথাটা ঢুকে যাবে, সেখানেই কিন্তু আমাদের সমস্যা শুরু হয়। স্বতঃস্ফূর্ত নষ্ট হয়ে যায়, কৃত্রিমতা বাড়তে থাকে। আর যত কৃত্রিমতা বাড়তে থাকবে ততই দুজন কিন্তু দুজনের থেকে দূরে সরতে থাকবে। এই যে এত ডিভোর্স, এত একাকিত্ব বোধ, এত ডিপ্রেশন, আমি প্রচুর প্রচুর জায়গায় যাচ্ছি, প্যারেন্টিং ওরিয়েন্টেশন করাচ্ছি, মাদেরকে উন্মুক্ত গলায় বলি আর ইউ হ্যাপি, ম্যাক্সিমাম নীরব। ওই নীরবতাই বলে আপনি ঠিকই বলছেন, আমরা কেউ হ্যাপি না। সম্পর্কগুলো কিভাবে যেন ক্ষীণ হয়ে যাচ্ছে। আর টেকনোলজি তো এটাকে দুহাত তুলে সাদর আনন্দ জানাচ্ছে। প্রত্যেকটা সম্পর্কের মাঝখানে বিচ্ছেদ আনাটাই আজকের দিনের আধুনিকতার আরেক নাম। মানুষকে দেখুন যন্ত্রের উপর নির্ভরশীল করে দিচ্ছে, মানুষকে ভোগ বৃত্তির দিকে বাড়িয়ে দিচ্ছে, মানুষকে এক্সপেন্সেস মুখী করে দিচ্ছে। মানুষের কিন্তু সম্পর্ক বা বাঁধনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আর বাড়ির মা বা নারী যদি ঠিকভাবে সম্মান না পায়, শ্রদ্ধা না পায়, তার সম্পর্কের মধ্যে যদি দৃঢ়তা না পায়, তাহলে পরিবার ধ্বংস হওয়া মানে জাতিটাই ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে একটা মৃদু হাসি। এই হাসিটা কিন্তু আমি সেই হাসি বলছি না। আমরা কোন হাসিটা বুঝে নিলাম, যে না আমার যখন অ্যানিভার্সারি হবে তখন আমি 1 গোছ গোলাপ আমি আমার মিসেসকে দেব, আর একটা মিষ্টি হাসি হাসবো, বা তার জন্মদিনে আমি কেক কাটবো, হেসে হেসে কথা বলবো, বা পুজোর সময় ভালো জামা কাপড় দেবো, বা আমরা যখন কোথাও ঘুরতে যাবো হাসি মুখে ছবি তুলে, এই হাসির কথা বলছি না। যখন একটা মেয়ে, একটা স্ত্রী, একটা মা যখন প্রবলেমে পড়ে, অসহায়তা ফিল করে, একাকিত্ব বোধ করে, এটা একটু ভাববেন যে একটা নারী একটা পরিবার, একটা সংস্কার, একটা কালচার থেকে আরেকটা কালচারে সে অ্যাডজাস্ট করে, তার কিন্তু অনেকটা কষ্ট হয়। আমি পুরুষই বলছি,
তখন যদি আপনি এমন একটা হাসি দেন যাতে সে বুঝতে পারে যতই প্রতিকূল পরিবেশ হোক না কেন, যতই প্রবলেম আসুক না কেন, কেউ না থাক, আমার স্বামী আমার পাশে আছে, এই হাসিটা খুঁজে বেড়ায়। ওই হাসিটার মধ্যে কিন্তু আত্মবিশ্বাস লুকিয়ে থাকে, ওই হাসিটার মধ্যে স্বতঃস্ফূর্তা লুকিয়ে থাকে, ওই হাসিটার মধ্যে সহযোগিতা লুকিয়ে থাকে। এইরকম একটা হাসি একটা নারী খুঁজে বেড়ায়। তৃতীয় নম্বর হচ্ছে বুদ্ধিদীপ্ত পরিচয়। বুদ্ধিদীপ্ত পরিচয় বলতে কি বোঝায়? প্রত্যেকটা নারী চায় তার স্বামী যাতে পুরুষাকার হয়। পুরুষাকার বলতে কি বোঝায়? প্রতিকূল পরিস্থিতিতে যাতে ধীর স্থির হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। পরিবার চালাতে গেলে, সম্পর্ক বহন করে চলতে গেলে সব সময় ভালো সময় যাবে তা তো নয়, খারাপ সময় তো আসবে। সেই খারাপ সময় যদি পুরুষ ভেঙে পড়ে, সেই খারাপ সময়ে যদি পুরুষ নিজে নার্ভাস ফিল করে, নিজের মধ্যে যদি ভয় থেকে যায়, তাহলে তাকে ডিপেন্ড করে যে স্ত্রীটা আছে তার পরিস্থিতি কি হতে পারে, এটা ভাবতে হবে। তাই জন্য বলা হয় যে প্রত্যেকটা পুরুষের ভেতরে যাতে একটা পুরুষকার থাকে, সিংহের মতো যাতে আচরণ থাকে। এই সিংহের আচরণ হিংস্রতা নয়, এই সিংহের আচরণ হচ্ছে প্রতিকূল পরিবেশে নিজেকে নীরব রেখে সঠিক সিদ্ধান্তে পৌঁছে দেওয়া। তারপর একটা লক্ষ্যপূর্ণ জীবন। প্রচুর প্রচুর পুরুষকে দেখবেন যে তার জীবনে কোনো লক্ষ্য নেই, আসি যাই মাইনা পাই, অথবা ব্যবসা থেকে বাড়ি চলে এলো। তার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার জীবনে কিছু অ্যাচিভ করার জন্য, তার জীবনে কিছু পাওয়ার জন্য কোনো চাহিদা নেই। প্রত্যেকটা নারী চায় তার পুরুষ ব্যস্ত হোক, আর এই ব্যস্ততাটা যাতে মেকি না হয়, এই ব্যস্ততা যাতে তার লক্ষ্য পূরণের একটা বস্তু হয়। আমি বলছি না যে আমি যে কথাগুলো বলছি সব নারীর ক্ষেত্রে কার্যকরী হবে তা নয়, কিন্তু মেজর নারীদের ক্ষেত্রে এইটাই আপনি দেখতে পাবেন। আর যাই হোক না কেন, নারীরা তো মায়েরই জাত, আপনি আপনার মাকেই ওখানে দেখতে পাবেন। যদি আপনার মধ্যে এই বিষয়গুলো থাকে, আপনি যদি লক্ষ্যের জন্য ব্যস্ত হয়ে যান, আপনি যদি লক্ষ্য পূরণের জন্য সব সময় ইনভলভ থাকেন, দেখবেন আপনার পাশে আপনার স্ত্রীর হাত থাকবে, সহযোগিতার হাত থাকবে। কিন্তু আপনার জীবনে কোনো লক্ষ্যই নেই, আপনি কেবলমাত্র যেটা প্রয়োজন সেটুকুই মিটিয়ে দিয়ে আপনি বাড়িতে অবসর টাইমটাকে বসে কাটাচ্ছেন, ভিডিও দেখছেন, মোবাইল গেম খেলছেন, ফোন করছেন, আর মেকি ব্যস্ততার অভিনয় করছেন। এটা কখনো নারী চায় না। নারী চায় লক্ষ্যপূর্ণ ব্যস্ততা। তারপরে কি না, আর্থিক স্থিতাবস্থা। দেখবেন প্রত্যেকটা নারী চায় তার স্বামীর প্রচুর পয়সা হোক। আমাদের কোশ্চেনটা এটা যে প্রচুর পয়সা থাকলে নিশ্চয়ই সুখ থাকবে। আজকের দিনে যারা খুব উচ্চবৃত্ত, যারা সমাজে প্রচুর পয়সা উপার্জন করেছে, বিল গেটস, সংসার করতে পারেনি। খেয়াল করে দেখুন, এরকম পৃথিবীর বড় বড় পয়সাওয়ালা মানুষ তারা কিন্তু তাদের সম্পর্ক ধরে রাখতে পারেনি। আমি বলছি না যে সম্পর্ক ধরে রাখার জন্য পয়সার প্রয়োজন, আমি এই কথাটা বলছি না, মিসপ্রেডিকশন করলে ভুল হয়ে যাবে। আবার দেখবেন অনেক অভাবী, দুবেলা খেতে পারছে না, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা অদ্ভুত বন্ডিং রয়েছে। এটার মেইন কারণ আর্থিক স্থিতাবস্থা প্রাপ্তি। মানে আমার যেমন আয় আমি তেমনি ব্যয় করছি, আয় নেই ব্যয় করব না, এটা প্রথম থেকেই বোঝাতে হবে। যখন টাকা আছে দুহাতে খরচ করে দিচ্ছেন, ইএমআইয়ের পরিমাণ বাড়িয়ে চলেছেন, জীবনকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন, আরো ভোগমুখী করে চলেছেন। যেই সময় আপনার পয়সা থাকবে না, ওগুলো তো মেনটেন করতে পারবেন না, তখন কিন্তু স্ত্রী আপনাকে ব্যাকা কথা বলবে, খুব স্বাভাবিক। আপনি যখনই আপনার জীবনে যেটা নেবেন, যেটা আপনার জীবনে প্রয়োগ করবেন, সেটা একবার কোশ্চেন করে নেবেন যে আমার আগামী 5 বছর যদি ইনকাম না থাকে, আমি এই লাইফস্টাইলটা মেনটেন করতে পারবো তো? যদি ভেতর থেকে ইয়াস আসে, তাহলে আপনি মেনটেন করুন, ভালো জিনিস। সবসময় একটা কথা মনে করবেন, আমার কথা না, আপনার কথা না, বিখ্যাত লোক কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন একটা বিখ্যাত কথা, অযোগ্য লোক আড়ম্বরতা বেশি থাকে। তা আপনি যদি আড়ম্বরতার প্রতি বেশি আগ্রহী হয়ে যান, কোথাও যেন আপনি যোগ্যতায় কম্প্রোমাইজ করছেন। আপনার আরো অনেক কিছু করার ছিল, আপনার যাই যোগ্যতা থাক না কেন সেটাকে কাজে লাগিয়ে আরো অনেক কিছু এগোনোর কথা ছিল, কিন্তু সেটা না গিয়ে আপনি আড়ম্বরতার প্রতি এগিয়ে গেলে আপনি অহংকারের পুজো দিচ্ছেন। এটা কিন্তু সাময়িকভাবে স্ত্রী চাইলেও ভবিষ্যতে কিন্তু এটা নিয়ে এগোবে না, আপনাকেই কথা শুনতে হবে। এই জিনিসগুলোকে যদি আমরা
তাই বলি যে আপনি 2 টাকা যদি আয় করেন এমনভাবে ব্যয় করবেন যে আপনার জীবনে যাতে ব্যালেন্স আসে। আপনি যদি 5 টাকা আয় করেন এমনভাবে ব্যয় করবেন যাতে ওই জীবনে ব্যালেন্স আছে। তারপর দায়িত্বপূর্ণ মনোভাব। ম্যাক্সিমাম অনেকের ক্ষেত্রেই দেখি খুব সাবলীল ভাবে বলে আজকের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় একজনের ইনকামে পরিবার চলে না। এইটা যদি কোনো পুরুষ কন্টিনিউ একটা স্ত্রীর কাছে বলতে থাকে, স্ত্রী হতে পারে হাউস ওয়াইফ, তার কাছে তো ছোট হয়ে গেল। সে তো নিজে নিজে মনে মনে কষ্ট পেতে থাকে যে আমাকে তো নিয়ে এসেছিল সমস্ত কিছু দায়িত্ব দেওয়ার জন্য। যে মহিলা কাজ করছেন, চাকরি করছেন, সে তার স্বামীকে সংসার পরিচালনার জন্য সহযোগিতা করছেন, অসুবিধা নেই। কিন্তু যে কাজ করতে পারছে না, যে সংসার করার জন্য, যে কেবল পার্টিকুলার একটা সুন্দর পরিবার বানানোর জন্য এসছেন, তার সামনে যদি কোনো পুরুষ বলতে থাকে একজনের ইনকামে পরিবার চালানো খুব চাপ হয়ে যাচ্ছে। আমি এরকম আমার অনেক ছাত্রছাত্রীর কাছে শুনেছি, বিয়ের আগে থেকেই বলা শুরু করে দিয়েছে যে একজনের ইনকামে কি করব, কিভাবে প্রেশার নেব আমি বুঝে উঠতে পারছি না। এটা তো কথা নয়। আপনার ইনকাম কম থাকতে পারে, আপনার দায়িত্ব যাকে নিয়েছেন সেই কম ইনকামে মানিয়ে নেওয়াটাই তো আপনার কাজ। এটাকে বলা হয় দায়িত্বসুলভ মনোভাব। আবার আপনি দেখবেন অনেক পুরুষকে যে আমি আমার মা বাবাকে দেখবো, তোমার মা বাবা দেখার দায়িত্ব তো আমার। এটা হয় আপনার কাছে আপনার স্ত্রী এসছে তার সর্বোচ্চ নিয়ে, তাহলে আপনি যদি আপনার মা বাবার দায়িত্বশীল নিতে পারেন তাহলে আপনি তো তার মা বাবারও দায়িত্ব নেওয়াটা উচিত। এই লক্ষ্যপূর্ণ বা দায়িত্বপূর্ণ জীবনযাপনটা অনেক নারী, বেশিরভাগ নারী পছন্দ করে। আমি আবারও বললাম যে এইগুলো যদি প্রত্যেকটা পুরুষ নিজেকে কোশ্চেন করে, নিজেকে বোঝার চেষ্টা করে এবং কোশ্চেনগুলো যদি প্রপার উত্তর দিতে পারেন, দেখবেন আপনার পরিবারে আপনার গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বাড়বে। আর আপনার গ্রহণযোগ্যতা যখন বাড়বে আপনার সিদ্ধান্তের মূল্যায়ন হবে। আর আপনার যখন সিদ্ধান্তের মূল্যায়ন হবে আপনাকে তখন সবাই শ্রদ্ধা করবে, আপনি আপনার পরিবারের শ্রদ্ধাবান প্রাপ্তি হবেন। আপনার মধ্যে পরিবারের শ্রদ্ধা জেগে উঠবে। এইটা দরকার, এটা প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীর মধ্যে। দেখবেন অনেক স্ত্রী তার স্বামীর ভালো ভালো গুণগুলো বলতে খুব আনন্দ পায়। তাহলে আপনি কি চান না আপনার স্ত্রী আপনার সম্পর্কে কিছু ভালো কথা বলুক? আমি যে কথাগুলো বললাম এটা সবার ক্ষেত্রে কার্যকরী না হলেও আজকের সমাজ পরিপ্রেক্ষিতে এগুলোকে মেনে চললে আর্থিক সংকট থাকলেও পরিবারে শান্তি কিন্তু ফিরিয়ে আনা যায়, সম্পর্কটার মধ্যে দৃঢ়তা আনা যায়। নমস্কার, ভালো থাকবেন।